আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে গোলামী চুক্তি, এই চুক্তি এতটা জঘন্য, এই চুক্তি এতটা পাপিষ্ঠতার ফল। মানে একটা মানুষ যখন খুব এক্সট্রিম লেভেলে পাপ করেন এবং যখন সেই পাপের পরিণতিতে প্রকৃতি থেকে বা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে জমিনে সমস্ত মানুষের অভিশাপের উপলক্ষ বানানো হয়, ঠিক সেই সময় একটা মানুষ যে পাপগুলো করে, ঠিক ওইরকম একটা পাপ হয়েছে এই আমেরিকার সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি। এই চুক্তি যারা করেছেন, এই চুক্তি যারা প্রমোট করেছেন, এই চুক্তির সঙ্গে যারা সম্পৃক্ত, তারা এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষ, আমজনতার ঘৃণা, অভিশাপ, এমনকি সামাজিকভাবে সুযোগ পেলে বা কোনো মানুষ যদি তাদেরকে বাগে পায় তাহলে তাদেরকে অপমান এবং অপদস্থ না করে ছাড়বে না। বিশ্বের একমাত্র পরাশক্তিটির হাতে যেভাবে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের উইল ফোর্স, মানুষের চিন্তা চেতনা এবং এই রাষ্ট্রের যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, যেটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, এরকম চুক্তি আমি কখনো দেখিনি। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলার চেষ্টা করছেন যে দেখুন, এরকম চুক্তি তো ইন্দোনেশিয়া করেছে, অমুক অমুক করেছে। আরে বাবা, দুনিয়ার সবাই করুক, তুমি করেছো কেন? অনেক সুন্দরভাবে কথা বলা যায়, দুনিয়ার সব মানুষ ভুল করেছে, তুমি করেছো কেন? তোমাকে তো এই কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়নি। এরকম একটা বিষয় সাধারণভাবে এড়ানো যেত, যে না, আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, এই বিষয়গুলো আমরা গণভোটে যাব, এরকম একটা বিষয় চুক্তি হতে পারে কি পারে না, এই বিষয়গুলো আমরা পাবলিককে জানাবো, জনগণকে জানাবো, এই কাজটি তো করা যেত। এরপর জনগণ যদি বলতে হ্যাঁ, গার্মেন্টস মালিকরা যদি হ্যাঁ, তাহলে আজ সবাই আমরা গার্মেন্টস মালিকদেরকে দায়ী করতাম। কিন্তু কেউ বললো না। রাতের আধারে চুপি চুপি করে আপনি এমন একটা চুক্তি করলেন, সেই চুক্তির বিনিময়ে এখন আমাদের দরকার নেই বিমান কিনতে হবে, আমাদের সাধ্য নেই কিন্তু আমেরিকার অস্ত্র কিনতে হবে, আমরা আমাদের যে অস্ত্র, গোলা বারুদ এবং যা কিছু সব হলো ভারতের এবং চায়নার। ফলে এখন যদি আমেরিকান অস্ত্র দিয়ে আমাদেরকে সেই সেনাবাহিনীকে কার্যকর রাখতে হয়, তাহলে যে আগের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রে কি হবে? নতুন অস্ত্র ব্যবহার করার জন্য আবার আমাদেরকে কত বছর অপেক্ষা করতে হবে? এরকম নানা রকম। আর এত টাকাই আমরা পাবো কোথায়? চায়না থেকে ধরুন একটা গুলি যদি আমি 1 টাকা দিয়ে আনি, আমেরিকা থেকে সেই গুলিটি আনতে হবে আমার 3 টাকা দিয়ে, 3 গুণ মূল্য বেশি। এই যে এইবার আমরা গিয়ে দেখলাম যে আমরা যে স্বাধীনভাবে তেল কিনবো বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ওপেন মার্কেট থেকে, সেই তেল কেনার স্বাধীনতাটুকু আমেরিকা হরণ করে নিয়েছে। এখন তাদের অনুমতি নিয়ে তেল কিনতে হবে। তো এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই যে চুক্তি, এই চুক্তির পেছনে অনেক রাজনীতির ইতিহাস আছে। এই চুক্তির পেছনে অনেক গোলামির জিঞ্জির, গোলামির যে শিকল, সেটি রয়েছে। কিছু মানুষকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য আমরা এই চুক্তিকে গলার মালা হিসেবে গ্রহণ করেছি, আর কিছু মানুষ ক্ষমতায় থাকার জন্য এই চুক্তিটা করেছে, আর কিছু মানুষ ক্ষমতা আসার জন্য এবং ক্ষমতা আসার পর ক্ষমতায় টিকে থাকার জন্য এই চুক্তিকে জমের মতো ভয় পাচ্ছে। পলাশির যুদ্ধের মাধ্যমে তারা যে ক্ষয়ক্ষতি করেছিল বাংলাদেশের ট্রেজারের, তার সাথে বর্তমানে এই আমেরিকার সাথে যে চুক্তি হলো, এটা কোনো অংশে কম নয়, বরং পুরো আমাদের যে গণতন্ত্র, দেশের সার্বিক মানদণ্ড, দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার যে লড়াই সংগ্রাম, সবকিছু আমরা এখন আমেরিকার হাতে ছেড়ে দিয়েছি। তখন মানুষ, সাধারণ মানুষ, যার যা কিছু আছে, যার হাতে লাঠি আছে, যার হাতে বেত আছে, কাঁচি আছে, খুন্তা আছে, কোদাল আছে, কুড়াল আছে, এইগুলো নিয়ে রাস্তায় বের হয়ে যাবে। কে করেছে এই চুক্তি? ধরো তাকে। তার আগ পর্যন্ত এটা আপনার আমার মতো যারা মধ্যবিত্ত শ্রেণী, যারা রাজনীতি চিন্তা ভাবনা করে, আমরা তো আসলে মারামারি করতে পারবো না, সাধারণ মানুষের মতো মব তৈরি করতে পারবো না। আমরা এই যে অন্তর্যন্ত্রণায় ভুগছি, মর্মবেদনায় ভুগছি, এই কথাগুলো পরস্পরের সঙ্গে আলোচনা করে মনের ঝাল মেটাতে পারি। এই চুক্তি হওয়ার পর দিন থেকে আসলে আমি যে কত কথা বলেছি এবং এখনো পর্যন্ত বলে যাচ্ছি, এবং আমি বলবো,
এটুকুই আমার দায় দায়িত্ব, আমি এর বাইরে গিয়ে আর কোনো কিছু করতে পারবো না। তো চুক্তি হয়েছে, যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর এখন চুক্তি যাদের উপর আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, অর্থাৎ সরকারকে বলছি, এই মুহূর্তে সরকার চাইলে এই চুক্তিটি বাতিল করে দিতে পারে। ইংরেজিতে একটা বিখ্যাত কথা আছে যে লোহা যখন গরম হয় তখন সেটাকে বাঁকা করো। এখন আমেরিকা এমন একটা অবস্থা আছে, সে উত্তপ্ত, ভীষণ রকম উত্তপ্ত, মধ্যপ্রাচ্য নিয়ে, তারপর কাতার নিয়ে, সংযুক্ত আরব আমিরাত নিয়ে, দুবাই নিয়ে, কুয়েত নিয়ে, সৌদি আরবে নিয়ে। সে এত ব্যস্ত যে সেখানে তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ, সেখানকার সমস্ত সামরিক ঘাঁটিগুলো, সেখানে যে সকল মিলিটারি বেইজে তাদের অত্যাধুনিক যে সকল স্থাপনা রয়েছে সবগুলো এখন অরক্ষিত হয়ে পড়েছে। সৌদি আরব বলে দিয়েছে এবং কুয়েতও বলে দিয়েছে তাদের দেশে যে আমেরিকান ঘাঁটি রয়েছে, বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি থেকে তারা কোনো আমেরিকান যে মিলিটারি প্লেন এগুলো ল্যান্ডিং করা এবং এখান থেকে উড়ে যাওয়ার কোনো অনুমতি তারা দেবে না। ফলে কি হলো, পারস্য সাগর, ভূমধ্য সাগর, হরমুজ প্রণালীর আশেপাশে এই যে পুরো যে গালফ, এই এলাকাতে মার্কিন যে রণতরী রয়েছে সেই রণতরীর সাথে মিলিটারি বেসগুলোর যে যোগাযোগ এবং প্লেন থেকে, আকাশ থেকে যে আপনি ইরানে বোমা নিক্ষেপ করবে, সেই বোমা নিক্ষেপ করার জন্য তার যে রাডার সিস্টেম দরকার, তার যে রিফুয়েলিং দরকার, এই পুরো জিনিসগুলো এখন আর সম্ভব হবে না। এর ফলে ইরান যুদ্ধে আমেরিকার যে পরাজয়, সেই পরাজয় বিভৎস হয়ে পড়েছে। এখন ওটা নিয়েই ব্যস্ত। এখানে ত্রিমাত্রিক সমস্যা আমেরিকাকে তছনছ করে ফেলেছে। মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্যে ধস নেমেছে। মধ্যপ্রাচ্যে তাদের যাদের পরীক্ষিত বন্ধু ছিল সব বন্ধু তাদের শত্রু হয়ে গেছে। আর ইরানের কাছে পরাজয়টা খুবই অবমাননাকর এবং বিপর্যয়কর হয়ে পড়েছে। অন্যদিকে নিজের দেশে অর্থনৈতিক অবস্থা স্মরণকালে সবচেয়ে খারাপ। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে তার যে আধিপত্য ছিল, কানাডার সঙ্গে তার যে আধিপত্য ছিল, ইউরোপে এই গত 4-5 মাস আগে সে যে বাহাদুরি দেখাচ্ছিল সবগুলো মুখ থুবড়ে পড়েছে। এবং তার ফলে এশিয়া বা আমাদের দেশে আমেরিকার যে ভীতি ছিল সেই ভীতির এখন উল্টো তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় হয়ে গেছে। এখন আমেরিকান লোক দেখলেই মানুষ ঠাট্টা মস্করা করে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, দক্ষিণ কোরিয়া, জাপান, যেখানে তাদের বেসগুলো রয়েছে সেই বেসগুলো তাদের বন্ধ করতে হবে। ভারত মহাসাগরে তাদের যে বেসগুলো রয়েছে সেগুলো তাদেরকে বন্ধ করতে হবে। তো সেই অবস্থাতে আমরা যদি চোখ বুজে থাকি তাহলে আমেরিকার সমস্ত শক্তি এসে আমাদের পড়বে। আর আমরা যদি এই সময়টিকে ব্যবহার করে এই চুক্তি থেকে আইনগতভাবে বের হওয়ার সুযোগ খুঁজি, এটা ওয়ান টুর বিষয়। সরকার চাইলে এখনই সেখান থেকে বের হয়ে আসতে পারে।